আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এখন রয়েছে দেশের তথ্য প্রযুক্তি খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বেসিসের সাবেক পরিচালক রাশাদ কবির। দর্শক, ২১শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। ধন্যবাদ। প্রথমে আপনার কাছে জানতে চাই, দেশ হিসেবে আমাদের তথ্য প্রযুক্তি যে অ্যাডাপশন রয়েছে, ব্যক্তিগত খাতে বলেন, তারপর আমাদের ডে টু ডে লাইফে বলেন, আমাদের বিজনেস অর্গানাইজেশনে বলেন, ব্যবসায়ীদের জন্য বলেন, সব কিছু মিলে তথ্য প্রযুক্তি খাতে প্রতিবেশী দেশগুলোর সাথে তুলনা করলে আমরা এগিয়েছি না পিছিয়েছি? ডেফিনেটলি কিছুটা এগিয়েছি, কিন্তু যদি আপনি সামগ্রিকভাবে চিন্তা করেন তাহলে আসলে আমরা অনেক পিছিয়েছি। স্পেশালি আমি বলবো যে লাস্ট 2টা বছরে আমরা আসলেই অনেক আমরা পিছিয়ে গেছি। সো আসলে আপনি কয়েকটা খাতের কথা বললেন, সরকারি খাত, আমাদের বেসরকারি উদ্যোগগুলো, আমাদের ডে টু ডে লাইফে আসলে আমরা প্রত্যেকটা মানুষই যেহেতু আসলে একটু আধুনিক হচ্ছে, নতুন প্রজন্মগুলো আসছে, ইয়াং জেনারেশন আসছে, তারা আসলে টেকনোলজি থেকে আসলে অনেকভাবে অ্যাডাপ্ট করে। সো সেই জায়গাটায় হয়তো আমাদের ইউজেসটা বাড়ছে। বিভিন্ন এআই টুলসগুলোকেও আসলে আমরা ইউজ করছি। আপনি যদি আসলে ব্যবসায়িক ক্ষেত্রগুলো, লোকাল মার্কেটের কথা চিন্তা করেন বা সরকারি সার্ভিসেগুলোর কথা চিন্তা করেন, অথবা কর্মপ্রতিষ্ঠানের কথা চিন্তা করেন, তারাও আসলে তাদের বিভিন্ন অটোমেশন বা ডিজিটালাইজেশন এইগুলোকে আসলে নিয়ে আসছে। সরকারিভাবে কিন্তু অনেক অটোমেশন কিন্তু আমরা লাস্ট 10-15 বছরে দেখেছিলাম। বেশ কিছু সার্ভিস কিন্তু ডিজিটাল হয়েছিল এবং তার সুফল কিন্তু আসলে জনগণ ভোগ করছিল। বাট আনফর্চুনেটলি আপনিও জানেন, আমরাও জানি, লাস্ট 2টা বছরে আসলে এই খাতে টোটালি কোনো কাজই হয় নাই। স্পেশাল আইসিটি খাতটা সবচেয়ে বেশি আসলে বঞ্চিত ছিল। কাইন্ড অফ একটা শত্রুভাবাপন্নভাবে চিন্তা করা হতো আইসিটি সেক্টরকে। সেজন্য আসলে এই সেক্টরটাকে সরকারি জায়গাতে অনেক আমরা পিছিয়ে যাচ্ছি। আর আপনি যেটা বলেন প্রতিবেশী দেশের কথা, প্রতিবেশী দেশগুলোর সাথে কম্প্যারিজনে আমরা কিভাবে আছি, লুক, এটাকে আপনারা কিভাবে আমরা মেজারমেন্ট করব, কতগুলো ডেটা দিয়ে বা পরিসংখ্যান দিয়ে? আমি কয়েকটা পরিসংখ্যান দিই, তাহলে আপনি বুঝতে পারবেন, দর্শকরা বুঝতে পারবে। তথ্য প্রযুক্তি খাত থেকে এখন আমাদের রাইট নাও এক্সপোর্ট $1.3 বিলিয়ন। যদিও এই ফিগারটা নিয়ে কিছুটা বিতর্ক আছে, কারণ কিছু ফিগার আবার ইনফ্লেটেড ভাবে ঢোকানো হয়, আবার কিছু ফিগার আছে যেগুলোকে আসলে সরাসরিভাবে বাংলাদেশে অ্যাকাউন্টে ঢোকে না। ফ্রিল্যান্সারদের কিছু অ্যামাউন্ট বা সব কিছু আছে, হুন্ডি চ্যানেলে আছে। সো আমি কম বেশি ধরে নিতে পারি এরকম একটা 1.3 থেকে $1.5 বিলিয়ন আমরা আসলে এক্সপোর্ট করি। ওয়ারাস ইন্ডিয়া রাইট নাও, তাদের এখন আইসিটি খাত থেকে এক্সপোর্ট $222 বিলিয়ন। আমি ইন্ডিয়ার কথা বাদ দিলাম, আপনি পাকিস্তানের কথা চিন্তা করেন। পাকিস্তানও কিন্তু 7-10 বছর আগে আইসিটি খাতে আমাদের চাইতে পিছিয়ে ছিল। তাদের এখন আইসিটি খাত থেকে এক্সপোর্ট $4 বিলিয়ন কাছাকাছি। আমরা কিন্তু গত 8 থেকে 10 বছরে আমাদের এক্সপোর্টটা 500-600 বা 700 মিলিয়ন ডলারের বেশি নিতে পারে নাই। সো এটার আসলে অনেক কারণ আছে। কারণগুলো একটু সংক্ষেপে কয়েকটা বললে ভালো হয়। কারণ এখানে আপনার গভর্নমেন্টের পলিসিগত সাপোর্ট আছে, পলিসি লেভেলে ব্যাপার আছে, আমাদের যারা আসলে উদ্যোক্তা আছে তাদেরও কিছুটা ব্যর্থতা আছে, এবং সবকিছু মিলে আসলে হয়ে ওঠে নাই। যেমন আমি যদি বলি, আপনি সাপোর্টে, গভর্নমেন্ট সাপোর্টের কথা, এখন তো আমরা এআই যুগে প্রবেশ করছি না, আমরা এখন প্রত্যেকেই আমরা কম বেশি এআই টুলসগুলো আমরা ব্যবহার করছি। ইন্ডিয়াতে ইন্ডিয়া এআই নামে ওর একটা ইনিশিয়েটিভ নিয়েছে। 15,000 কোটি রুপি ওরা, মানে বাংলাদেশের টাকা প্রায় 25,000 কোটি টাকা মতো এটার পেছনে বরাদ্দ রেখেছে। 25,000 কোটি টাকা। আপনার আরব আমিরাতও তারা একটা মিনিস্ট্রি বানিয়েছে, এআই নিয়ে তারা একটা মিনিস্ট্রি তৈরি করেছে। সিঙ্গাপুরও আপনার সেখানে তারা একটা বিভিন্ন, তাদের একটা ডিপার্টমেন্ট আছে, একটা এআই বিভিন্ন পলিসি নিয়ে কাজ করার কথা, এআই রেগুলেটরি বডি নিয়ে করার কথা। হোয়ারাস বাংলাদেশে আমরা বাজেটে সাধারণ খুব কয়েকটা মাত্র আমরা বাক্য দেখি, 4-5টা লাইনের কয়েকটা সেন্টেন্স দেখি যে আমরা এআই নিয়ে আমরা কাজ করব, এটা করব, কিন্তু কনক্রিট কিছু প্ল্যান, আমরা এআই নিয়ে আসলে কি কাজ করব, আমাদের এআই নিয়ে কোনো কি রেগুলেটরি বডি থাকবে, আমাদের এআই পলিসি কি হবে, আমরা সরকারি সার্ভিসগুলোকে আমরা আসলে কিভাবে এআই এর আন্ডারে নিয়ে আসবো, আমাদের যারা জনগণ আছে বা শিক্ষিত জনগণ আছে তাদেরকে আমরা কিভাবে এআই অ্যাডপ্ট করাবো, এরকম কোনো প্ল্যান কিন্তু আমরা আসলে এরকম ভাবে দেখছি। আচ্ছা, আমরা কি ব্যর্থ হচ্ছি যে এই তথ্য প্রযুক্তির যুগে এআই এর ইমপ্লিমেন্টেশন নিয়ে এর যে গুরুত্ব এবং এর যে অপরচুনিটিসগুলো রয়েছে এগুলোকে আমরা অনুধাবন করতে পারছি? আমরা আসলে অনুধাবন সবসময় করতে পারি। যখন আসলে আমরা সফটওয়্যার, যখন ডিজিটালাইজেশনে খুব একটা বড় যুগ ছিল 2005 সাল, 7 সাল, 10 সালের দিকে, তখনও আমরা আসলে খুব ফিল করতাম যে এটা অনেক সম্ভাবনাময় একটা খাত, এই খাতে যদি আমরা আসলে ইনভেস্ট করি সেখানে আসলে আমাদের অনেক আমরা লাভবান হতে পারবো। আমরা গুরুত্বটা সবসময় অনুধাবন করি।
সরকারি লেভেলে আসলে কিছু পলিসিগত সাপোর্টও যে পাওয়া যায় না তাও না, যথেষ্ট সাপোর্ট পাওয়া যায়। স্পেশালি আপনি আওয়ামী লীগ আমলে অনেক সাপোর্ট তারা দিয়েছিল, যদিও ইন্টারিমি টাইমে আমরা 2 বছর টোটালি পিছিয়ে গিয়েছিলাম। এখন অবশ্য নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট বিএনপি এসেছে, বিএনপি টাইমে অনেক সাপোর্ট আমাদেরকে দেওয়া হচ্ছে। বাট আনফর্চুনেটলি যেটা হয় আসলে ইমপ্লিমেন্টেশনের জায়গায় যে আমরা ধরাটা আসলে খেয়ে যাই। বাজেটটি একটু রিলেট করলে আপনি একটু যদিও বলেছেন যে আমি বাজেটে 3-4 লাখ, আমি একটু উল্লেখ করি যে আওয়ামী লীগের আমলে যেটা হয়েছে আসলে প্রচুর টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, 10,000-15,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টাকার অঙ্ক হিসাবে এটা আসলে অনেক, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়েছে যে এই টাকাগুলোকে আসলে মিস ইউজ হয়েছে। এই টাকাগুলো হয়তো যেভাবে ব্যয় করা দরকার ছিল সেটা না হয় ম্যাক্সিমামই আপনার লুটপাট হয়েছে বা দলীয় কর্মীদের দেওয়া হয়েছে, যে জন্য আসলে সরকারি অর্থের অপচয় হয়েছে। আমাদের যেটা আসলে যদি প্রপার জায়গায় ইনভেস্ট করা হতো বা যদি আসলে রেলওয়েতে ব্যয় করা হতো তাহলে আমরা যে বেনিফিটটা পেতাম আমরা সেটা আসলে পাই নাই। সো আপনি বাজেটের কথা বলছিলেন, সো ডেফিনেটলি বাজেট এবারে খুবই আশাব্যঞ্জক। এটা নট অনলি তথ্য প্রযুক্তি খাতের জন্য, আপনি যদি সমস্ত ব্যবসায়ী সেক্টরের কথা চিন্তা করেন, প্রত্যেকটা ব্যবসায়ী সেক্টর বলেছে তারা বাজেটে হ্যাপি, হুইচ ইজ ভেরি রেয়ার। প্রত্যেকবারই কিন্তু আসলে বাজেট হয়, পরের দিনই ব্যবসায়ী সংগঠনগুলো কমপ্লেন করে। এই যে তথ্য প্রযুক্তি খাতে যথেষ্ট বরাদ্দ রাখা হয়েছে কিনা আপনাদের? বরাদ্দ আসলে 2,500 কোটি টাকা মতো রাখা হয়েছে, যেটা আসলে গতানুগতিক। প্রত্যেক বছরে আসলে যেরকম ভাবে রাখা হয়, আগেও যেটা দেখানো হয়েছে এবারও সেটা রাখা হয়েছে। কিন্তু এই কয়েকটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে। প্রথমত হচ্ছে সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রির উপর, হুইচ ইজ মানে আপনার তথ্য প্রযুক্তিরই একটা আসলে একটা পার্ট আর কি, একটা বিশেষ একটা আপনার হলিডে প্ল্যান, ট্যাক্স হলিডে প্ল্যান গভর্নমেন্ট থেকে ডিক্লেয়ার করা হয়েছে। আপনার সেমিকন্ডাক্ট ইন্ডাস্ট্রি আপনি জানেন খুব উদীয়মান একটা শিল্প বাংলাদেশের জন্য। 8-10 বছর ধরে হলো এখানে এই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে দাঁড়াচ্ছে 21টার মতো কোম্পানি আছে যারা এখন বাংলাদেশে এটা নিয়ে কাজ করছে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে। বিভিন্ন পর্যায়ে ট্যাক্স কমানো হয়েছে, আপনার ভ্যাট কমানো হয়েছে, আপনার ইন্স্যুরেন্স ট্যাক্স কমানো হয়েছে, আপনার সাপ্লিমেন্টারি ট্যাক্স কমানো হয়েছে, আপনার এআইটি কমানো হয়েছে, মাত্র সেটাকে 1% করা হয়েছে। এবং সেটা 2031 সালের 30 জুন পর্যন্ত, অর্থাৎ 5 ইয়ার্স একটা প্ল্যান। যেই জিনিসটাই কিন্তু আমরা আমাদের বিজনেস সোসাইটি থেকে বারবার আমরা মেসেজটাকে দিতে চাচ্ছিলাম যে আমরা সবসময় গভর্নমেন্ট যেটাকে ট্যাক্স হলিডে দিত 1 বছর 2 বছর 3 বছর করে করে বাড়াতো, এইটা নিয়ে কিন্তু আলটিমেটলি কোনো আসলে বেনিফিট নাই। কারণ আপনার যখন কোনো বিদেশি বিনিয়োগকারীর কথা বাদ দেন, আপনার দেশে কোনো একজন যখন ইনভেস্টর, উনি যখন আসলে একটা এই খাতে আসলে ইনভেস্ট করতে যাবে, সে কিন্তু দেখতে চায় তার লং টার্ম প্ল্যান কি। আসলে আমার কি 2 বছরে যদি ট্যাক্স হলিডে প্ল্যান হয়, সে তখন চিন্তা করে 2 বছর পর কি হবে। 5 বছরে যখন আসলে দেওয়া হয়েছে, তার মানে কিন্তু ডেফিনেটলি একটা খুব ভালো মেসেজ গিয়েছে, সরকার এই খাতটা কিন্তু খুব সিরিয়াস। এবং 5 বছর যদি আমার কোনো একটা ব্যবসা করতে গেলে তো আমার 1 বছর 2 বছর রিটার্ন আসবে না, রিটার্ন আসতে আমার সময় লাগবে। সো 5 বছরে গভর্নমেন্ট খুব একটা বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দিচ্ছে এই খাতে ব্যবসাটাকে। এক্ষেত্রে আপনি বললেন বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দিয়েছে, একটু আগে যেটা বললেন যে উদ্যোক্তাদেরও কিছু দোষ রয়েছে যে কারণে আমরা এই খাতের সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারছি না। এই ক্ষেত্রে যদি বিভিন্ন ট্রেড বডির কথা বলা হয়, এফবিসিসিআই, বিজিএমই, আরও বিভিন্ন সেক্টর রিলেটেড যে বডিগুলো রয়েছে, তাদের কার্যকারিতা আপনার কাছে কেমন মনে হচ্ছে এবং তারা কি আসলে সচল রয়েছে কিনা এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য? না, সচল তো আসলে একেবারেই নাই। আপনি ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে যেটা আসলে হলো, সবগুলো ট্রেড বডিকে ভেঙে দেওয়া হলো এবং যেটা হয়েছে সংস্কারের নাম দিয়ে আসলে প্রত্যেকটা ট্রেড বডিকে 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। যদি আমি একদম সোজা বাংলায় বলি, আমরা তো প্রত্যেকটা ট্রেড বডি তো আসলে কিছু না কিছু কাজ করেছিল, কিছু না কিছু গছিয়েছিল, কিন্তু আসলে নির্বাচিত বডিকে ভেঙে দিয়ে একজন প্রশাসনের লোক বসিয়ে দিয়ে এবং সেখানে কিছু নাম সর্বস্ব ব্যবসায়ীদের ঢুকিয়ে এই জায়গাটাকে প্রত্যেকটা ট্রেড বডিকে আসলে শেষ করে দেওয়া হয়েছে, যেটা ফলাফল কিন্তু আসলে এখন আসলে সরকার আসলে ভোগ করছে, বা আসলে এখনো কিন্তু আসলে নির্বাচিত ট্রেড বডি অধিকাংশ জায়গাতে আসলে আসে নাই। এটাকে আসলে ইমিডিয়েটলি ভাবে একটা অ্যাড্রেস করা প্রয়োজন। কারণ আপনাকে সরকারি জায়গায় পলিসি লেভেলে অ্যাডভোকেসি করবে কারা? ট্রেড বডিরাই তো করবে, নির্বাচিত বডিরাই তো করবে, কারণ সরকারের তো আসলে সেই নলেজটা নাই। এখন আমরা যদি সেই জায়গাটাকে দুর্বল করে ফেলি, তাহলে কিভাবে আসলে আমাদের সরকারকে আসলে প্রপার যে গাইডলাইনটা তারা কারা দেবে? আমি যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কথা বললাম, এদের যে অ্যাসোসিয়েশনটা আছে এটা কিন্তু খুব অ্যাক্টিভ, এবং এই পলিসি সাপোর্টগুলো কিন্তু আসলে তারা বিভিন্ন পর্যায়ে মিটিং করে এনবিআর এর সাথে, বাংলাদেশ ব্যাংকের সাথে, তারপরে সরকারের উচ্চ পর্যায়ে মিটিং করে এই পলিসি সাপোর্টগুলো কিন্তু তাদের একটা বড় ভূমিকা ছিল নিয়ে আসার ক্ষেত্রে। ওয়ারাজ আপনি কিন্তু আসলে বেসিস বলেন বা আসলে অন্যান্য জায়গা ট্রেড বডিগুলো বলেন, এগুলোকে ভেঙে দেওয়ার জন্য তাদের যে আসলে
ভূমিকাটা রাখতে পারতো এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে বিকশিত করার জন্য, সেটা কিন্তু আসলে রাখতে পারে নাই। এই ক্ষতি আসলে দেশের ক্ষতি। জি, আমি 2টা বছর পিছিয়ে গেলাম। জি, শুধুমাত্র সফটওয়্যার নয়, তথ্য প্রযুক্তি খাতে আপনি জানেন যে আমাদের অনেক ধরনের সম্ভাবনা রয়েছে। আপনি আজকে একটি নিউজ দেখেছেন যে চীনের সুপার কম্পিউটার বিশ্বের মধ্যে প্রথম স্থান দখল করেছে। সেক্ষেত্রে চীনের টেকনোলজি কত দূর এগিয়ে যাচ্ছে, আমরা তো টেকনোলজি অন্য দেশ থেকে অ্যাডপ্টও করতে পারি। এবং আপনি ট্রেড বডিগুলো যদি দেশের বাহিরে বিভিন্ন দেশ থেকে ঘুরে এসে টেকনোলজি ট্রান্সফার করতে পারে, সেটাও তো কাজে লাগে। কিন্তু সেই জন্য কোনো উদ্যোগ আপনি দেখতে পাচ্ছেন কিনা এই সরকার আসার পরে? সরকার তো মাত্র 4-5 মাস হলো, বাট ডেফিনেটলি আমার মনে হয় যে এই সমস্ত জায়গায় আসলে ওয়ার্কআউট করা আসলে প্রয়োজন আছে। এটা কিন্তু যে এই প্র্যাকটিসটাতে হতো না তা না, কারণ আমি বেসিসের কথাই বলতে পারি। বেসিস থেকে আসলে প্রত্যেক বছরই আমরা বিভিন্ন জায়গায় ফেয়ারে যাওয়া হতো, নেদারল্যান্ডে যাওয়া হতো, জাপানে যাওয়া হতো, জাপানে যে আইটি উইক আছে, জাইটেক্স ফেয়ার আছে দুবাই, সেখানে যাওয়া হতো এবং সরকারি লেভেলে পার্টিসিপেশন ছিল। এখানে ইপিবি আপনার কন্ট্রিবিউট করতো, হাইটেক পার্ক অথরিটি কন্ট্রিবিউট করতো। সো সরকার এবং প্রাইভেট ইন্ডাস্ট্রি মিলে কিন্তু এই জায়গাগুলোকে আসলে এক্সপ্লোর করা হতো। বাট আনফর্চুনেটলি 2 বছর তো আসলে কিছুই হয়নি। সো যারা হয়তো ওখানে যাচ্ছে তারা একটা ব্যক্তিগত উদ্যোগে হয়তো যাচ্ছে, কিন্তু যেটা আসলে বলছি, এখানে আসলে যদি প্রাইভেট এবং পাবলিক ইন্ডাস্ট্রি একসাথে বসে কাজ না করে, সরকার যদি কাজ না করে, আপনি যেটা বলছেন টেকনোলজি অ্যাডপশনের ব্যাপারটা, এই জায়গাটা থেকে আমরা আসলে অনেক পিছিয়ে যাব। আমরা একে যেমন এক্সপোর্ট অ্যাডপশনের ক্ষেত্রে পেছাবো, সফটওয়্যার এক্সপোর্টের ক্ষেত্রে পেছাবো, এবং আমাদের ইন্ডাস্ট্রিটা যে গ্রো আপ করছিল এটাও আস্তে আস্তে স্তমিত হয়ে যাবে। এবং আপনি একটু আগে প্রথমে আমি যেটা জিজ্ঞেস করছিলাম, টেকনোলজি অ্যাডাপশনের যে উপকারিতা কী কী, এবং আপনি যেটা বলেন ভারত $220 বিলিয়ন আইটিতে এক্সপোর্ট করে, আমরা মাত্র $1.5 বিলিয়ন এক্সপোর্ট করি। এক্ষেত্রে কি কি সম্ভাবনা আছে? এখন যদি শুধু পয়েন্টগুলো বলেন, আমরা বিরতির পরে এসে বিস্তারিত আলোচনা করব। সম্ভাবনা আছে, আমাদের নতুন মার্কেট আসলে এক্সপ্লোর করতে হবে। বাংলাদেশে তো আসলে দাঁড়িয়ে আছে শুধু আরএমজি ইন্ডাস্ট্রির উপরেই, বাট ডেফিনেটলি আসলে আরও অনেকগুলো সেক্টরকে আসলে অনেক পিলার দাঁড় করানোর প্রয়োজন আছে, এবং আইটি ক্যান বি ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং পিলার। সো এইখানে আপনার স্কোপ যেমন আছে আপনার ইউরোপ মার্কেটে, ইউএস মার্কেটে, সেটা যেমন আছে অলরেডি, বড় একটা মার্কেট কিন্তু আছে আফ্রিকাতে। প্রচুর কাজ কিন্তু সেখান থেকে আসলে বের হচ্ছে। এবং আমি আপনাদের একটা আগের অনুষ্ঠানে বলেছিলাম যে আসলে বাংলাদেশে কিন্তু প্রায় 100 থেকে 200 মতো কোম্পানি আছে যারা গভর্নমেন্ট সফটওয়্যারে খুব ভালো দক্ষতা আছে ই গভর্নেন্স সার্ভিসে। ভাইরাস কিন্তু আপনার আফ্রিকাতে এখন কিন্তু গভর্নমেন্টের যে ডিজিটালাইজেশনগুলো সেগুলো কিন্তু হচ্ছে। সো আমি রিসেন্ট একটা দেশের একটা অভিজ্ঞতা বলতে পারি যে আফ্রিকার একটা দেশ, সেখান থেকে প্রচুর আসলে কাজ বেরোচ্ছে, প্রচুর, মানে ওদের গভর্নমেন্টে কোনো ডিজিটালাইজেশন বলতে কিচ্ছু নাই। বিভিন্ন ডোনর ফান্ডে, ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডে, তারপরে আদার্স কিছু ডোনারের ফান্ডে, ওরা ইউরোপীয় ইউনিয়নের ফান্ডে ওরা আসলে কাজগুলো করছে। বাট আমি যে জিনিসটা বলছিলাম, যে জিনিসটা দেখে আমি আসলে অবাক হলাম, ওরা আসলে টেন্ডারের কন্ডিশনগুলো এমনভাবে তৈরি করে যে হ্যাঁ ইন্টারন্যাশনাল কোম্পানি বিট করতে পারবে, কিন্তু ওখানে লোকাল কোম্পানিকে সাথে নিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে রেভিনিউ শেয়ার লোকাল কোম্পানিকে সাথে করতে হবে। কেন এটা বলছি, যে বাংলাদেশেও কিন্তু আসলে এরকম অনেক কাজ হয়েছে, যেমন আপনার মেট্রো রেলের কাজ হয়েছে, আপনার থার্ড টার্মিনালের কাজ হয়েছে, এখানে কিন্তু প্রচুর সফটওয়্যারের কাজ হয়েছে। আনফর্চুনেটলি একটা কাজও কিন্তু বাংলাদেশের কোম্পানিগুলো করতে পারে নাই। জি, সব বাইরের দেশের কোম্পানিগুলো করেছে, এবং আমরা ওদের কাছে টেকনোলজিটাও কিছুই করতে পারি না, টেকনোলজির ট্রান্সফারটাও আমাদের হয় নাই। তো যদি আসলে শুরু থেকে এরকম একটা পলিসি নেওয়া যেত, ঠিক আছে, যেহেতু ডোনর ফান্ডেড এজেন্সিতে ডোনরের প্রায়োরিটিটা সবসময় বেশি থাকে, কিন্তু একটা যদি কন্ডিশন করে দেওয়া যেত লোকাল কোম্পানিকে সাথে নিতে হবে, এবং একটা পর্যায়ে 3 বছর বা 5 বছর পরে লোকাল কোম্পানি এটাকে অপারেট করবে, মেইনটেনেন্স কাজগুলো করবে, তাহলে কিন্তু আমাদের কোম্পানিগুলো অনেক দক্ষতা সেখানে বৃদ্ধি পাবে। আমরা আরো আলোচনা করব, একটা ছোট্ট বিরতি যাচ্ছে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেস। দর্শক, বিরতির আগে দেশের তথ্য প্রযুক্তি খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলছিলাম বেসিসের সাবেক পরিচালক রাশাদ কবিরের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনায়। আপনার কাছে এখন জানতে যাচ্ছি, আমাদের বাংলাদেশের সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে রকম সফটওয়্যারগুলো ইউজ করা হয়, এই সফটওয়্যারগুলো কি আসলে যুগোপযোগী কি না, এবং বাংলাদেশে এইরকম সফটওয়্যার তৈরি করা যায় কিনা, এটাই সর্বশেষ প্রশ্ন। জি, ডেফিনেটলি যুগোপযোগী এবং তৈরি করা চাই। আমি শুধু ব্যাংকিং সেক্টর একটা উদাহরণ দিয়ে আপনাকে আসলে বোঝাই। বাংলাদেশে তো এখন প্রায় 60টার মতো কমার্শিয়াল ব্যাংক আছে, এর ভেতরে 30টার মতো ব্যাংকে তাদের যে কোর সিস্টেম, সিবিএস বলি, কোর ব্যাংকিং সিস্টেম, তারা কিন্তু ইউজ করছে আমাদের দেশীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের তৈরি সফটওয়্যারটা। ওয়ারাস যারা প্রথম সারি ব্যাংকগুলো আছে তারা
ইউজ করছে বাইরের আপনার কোর ব্যাংকিং সিস্টেমটাকে ইউজ করছে এবং অনেক বেশি টাকা দিয়ে, যেখানে বাংলাদেশি কোম্পানিগুলোর প্রোডাক্টের ভ্যালু বা ইয়ারলি ভ্যালু 10 থেকে 15 কোটি টাকা, বড় বড় ব্যাংকগুলো সেখানে বছরে 80 থেকে 90 কোটি টাকা ব্যয় করছে। তার মানে কি? তার মানে যারা আসলে যে ব্যাংকগুলা দেশের কোম্পানিগুলো ইউজ করছে, দেশের সফটওয়্যার ইউজ করছে, তারা কি আসলে অপারেশন চালাতে পারছে না? ডেফিনেটলি চালাতে পারছে এবং সফটওয়্যারগুলো কাজও করছে। সো এই জায়গাটা আসলে মেন্টালিটি বা মাইন্ডসেটের একটা ব্যাপার আছে। সো বড় যারা প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি আসলে দেশের কোম্পানিগুলোকে ইউজ করতো, দেশের সফটওয়্যারগুলোকে ইউজ করতো, দেখুন তাহলে বছরে কিন্তু 60 কোটি টাকা বাঁচতো একটা ব্যাংকে। জি 30টা করলে প্রায় বছরে 1800 কোটি টাকার মতো আমাদের বেঁচে যেত। হিউজ একটা ফরেন রেভিনিউ এটা বোঝা গেছে। সর্বশেষ আপনি কিছু রিকমেন্ডেশন দিতে যাচ্ছিলেন সরকারের জন্য। হ্যাঁ, ডেফিনেটলি সরকার যেটা সরকারের কাজ তো আসলে ব্যবসা করে দেওয়া না, ব্যবসা করতে হবে ব্যবসায়ীতে। সরকারি কাজ হচ্ছে পলিসি লেভেলে আমাদেরকে সাপোর্টগুলোকে দেওয়া। সো এই মুহূর্তে নাম্বার 1 প্রয়োজন ট্রেড বডিগুলোকে সচল রাখা। এটা একটা একদম মানে ফান্ডামেন্টাল কাজ, এর কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত বাজেট, আমরা খুব ভালো একটা বাজেট আমরা পেয়েছি। এই জায়গাগুলোকে আসলে মানে ইমপ্লিমেন্টেশনের জন্য খুব ভালো মতো হয়, টাকাগুলো যেন আসলে নয় ছয় না হয়, সেইগুলোকে সরকারকে খুব ভালো করে সতর্ক থাকতে হবে। এবং 3 নম্বর বিষয়টা হচ্ছে আমাদের এই খাতের এক্সপোর্ট বাড়াতেই হবে যেভাবে হোক। সো এই এক্সপোর্ট বাড়ানোর জন্য যে স্ট্র্যাটেজি নেওয়া দরকার, সেটা আমাদের দেশের কান্ট্রি ব্র্যান্ডিং করে হোক, বা বিভিন্ন মেলাতে আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ বাড়িয়ে হোক, বা যেভাবে আমরা এখন প্রধানমন্ত্রীকে যাচ্ছি বিভিন্ন দেশে আপনার বিনিয়োগ বাংলাদেশে আনার জন্য, যেভাবে হোক না কেন আমাদেরকে আসলে এক্সপোর্টটা বাড়াতেই হবে আর কি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং সরকারের জন্য আপনি কিছু পরামর্শ দিয়েছেন, এবং সব শেষ যে কথা, ট্রেড বডিগুলোকে অ্যাক্টিভ করার কোনো বিকল্প নেই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।